আসসালামু আলাইকুম। একটা পরিসংখ্যান দিই আপনাদের। ওইটি হচ্ছে যে বিগত এক বছরে বাংলাদেশে প্রায় 22 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে, 18 লক্ষ মানুষ দরিদ্র হয়েছে, 17 লক্ষ নারী চাকরি হারিয়েছে। তার মানে হচ্ছে যে এই মাত্র এক বছরে এই পরিমাণ ডিজাস্টার হয়েছে শুধুমাত্র চাকুরি খাতে। এখন দেখেন যে এই লোকগুলো হচ্ছে যে চাকরি নাই, এই লোকটা তো আসলে 200 টাকা দিলে 500 টাকা দিলে কোনো সভা সমাবেশে যে বসে থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু এখন এই বিষয় নিয়ে কেউ আসলে কথা বলতে পারছে না কেন? ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ, অনেক কাজ কতগুলো ছিল শিল্প মন্ত্রণালয়ের অধীনে সবগুলো বন্ধ হয়ে গেছে। কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, তো ব্যাংক, শেয়ার বাজারের কথা তো বললামই না। কারণ হচ্ছে যে সেখানের যে কী অবস্থা, মানে সবাই এতদিন বলতো যে দরবেশ ঢুকে আছে, দরবেশ তো এখন কারাগারে। তারপরও যে এখন যে কোন দরবেশ সব কিছু খাচ্ছে, এটা তো আসলে এক সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানেন না। আরও সব থেকে বড় যে ঝামেলাটা তৈরি করছে, দেখেন যে ন্যারেটিভটা তৈরি করছে বাংলাদেশের মানুষের জন্য, সেটা কতটা খারাপ, কতটা জঘন্য হতে পারে। মানুষের ধরেন জন্মের সমস্যা থাকলেও মানুষের এতটা খারাপ হইতে পারে না। মানে আমরা ভাগ্যবান যে 2024-এর মতো একটা অসময়ে আমরা দেখলাম, নিজের চোখে দেখলাম যে মানুষ কতটা বিভৎস, কতটা নোংরা, কতটা খারাপ হতে পারে নিজের দেশের মানুষের প্রতি, নিজের দেশের সৃষ্টির প্রতি, ইতিহাসের প্রতি, ঐতিহ্যের প্রতি মানুষ কতটা বিভৎস, কতটা নোংরা হতে পারে 2024 না আসলে আমরা টের পেতাম না। কারণ এই যে কম বয়সী ছেলেদেরকে সামনে রেখে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শেখ মুজিব এবং হচ্ছে ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে নিয়ে যেভাবে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করলো, এইটা আসলে 24-এর আগে সম্ভব ছিল না। ইভেন খোদ পাকিস্তানিরাও চিন্তা করতে পারে নাই যে বাংলাদেশের মানুষ এতটা খারাপ হইতে পারে। মানে তাদের বীজ কতটা বাম্পার ফলন দিতে পারছে, এইটা আসলে ওরাও বিশ্বাস করে নাই। তো ওদের ধারণাতেও হচ্ছে যে ধারণার বাইরেও ওদের সফলতা, ফলে ওরা এখন খোয়াবনামা দেখছে। খোয়াবনামা কি? এখন ওরা স্বপ্ন দেখছে যে বাংলাদেশটাকে কিভাবে পাকিস্তানের অন্তর্গত করা যায়, যেহেতু তাদের সরকার ক্ষমতায় আছে, দেশ চালাচ্ছে, শাসন করছে। তো যা কিছু করার এইটাই উপযুক্ত সময়। এখন যদি করতে না পারে তাহলে আর পারবে না। এখন দেখেন আপনি যদি সাধারণ মানুষ হিসেবে যদি আপনি জাতীয় সঙ্গীত ভালোবাসেন, আপনি আওয়ামী লীগ করেন। আপনি যদি পতাকার প্রশংসা করেন, পক্ষে কথা বলেন, আপনি হচ্ছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, আপনি আওয়ামী লীগ। ভারতের অবদান স্বীকার করে কোনো বক্তব্য দেন, আপনি আওয়ামী লীগ। আপনি হচ্ছে পাকিস্তানিদের সমালোচনা করেন, আপনি আওয়ামী লীগ। মানে রাজাকারদের বিরুদ্ধে কথা বলেন, আপনি আওয়ামী লীগ। দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনি আওয়ামী লীগ। আপনি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেন, আপনি আওয়ামী লীগ। আপনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনি আওয়ামী লীগ। তার মানে হচ্ছে যে টোটাল বিষয়টাই হচ্ছে আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ বনাম রাজাকার। তার মানে হচ্ছে যে বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, এরা সবাই মিলে দেশ বিক্রির তালে আছে, পাকিস্তানের সাথে একীভূত হওয়ার তালে আছে। শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগ বাংলাদেশ আলাদা থাকতে চায়। ওরা মনে হয় ভুলে গেছে, ওরা এই ইতিহাসটা বলতে চায় না যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 10ই জানুয়ারি যখন 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফেরত এসেছিল, এসে তার দিল্লিতে হয়ে যখন আসছে, দিল্লিতে তার প্রথম কথা ছিল যে ইন্দিরা গান্ধীকে বলছিলেন যে আমি অনেক কৃতজ্ঞ, থ্যাংক ইউ, কিন্তু আপনারা আপনাদের সৈন্যদেরকে ফেরত নিয়ে আসেন। তার মানে হচ্ছে যে এই যে 9 মাসে এত মানুষ যুদ্ধ করলো, স্বাধীনতা অর্জন করলো, তারপরেও কিন্তু ভারতীয় সৈন্যদেরকে ফেরত পাঠানো সম্ভব হয়নি, যেটা শেখ মুজিবুর রহমান
দেশে ফেরার আগেই ইন্দিরা গান্ধীকে বলে আসছেন যে তুমি তোমার সৈন্যকে ফেরত নাও। তাহলে কিভাবে আমরা ভারতের অঙ্গরাজ্য হলাম না তো। কারণ আমাদের তো নাম বাংলাদেশ, আমরা স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড, আমাদের আলাদা নিজস্ব পতাকা আছে, মানচিত্র আছে, পাসপোর্ট আছে। আমরা কিভাবে ভারতের অঙ্গরাজ্য হই? এই ন্যারেটিভটা আসে কোথা থেকে? ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ফেরত আসে 10ই জানুয়ারি, মার্চের দিকে ইন্দিরা গান্ধী কিন্তু আবার আসছিল মুজিবকে বোঝানোর জন্য যে কোনোভাবেই যদি মিলিটারিদেরকে রাখা হয়, কারণ পাকিস্তান তো আবার হামলা করতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু তাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে না, তুমি তোমার সৈন্য নিয়ে যাও, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তার মানে দেখেন, ভারত যদি মেন্টালিও যদি আগ্রহী থাকতো যে বাংলাদেশকে দখল করতে, তারা কিন্তু করতে পারে নাই। এক মুজিবের শক্ত বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে। তার সাথে কিন্তু এই যুদ্ধ করতে হয় নাই, ভারতের সাথে কিন্তু আমাদের আলাদা হওয়ার জন্য যুদ্ধ করতে হয় নাই। আমাদের সৈন্যদের পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হলো। পাকিস্তান যারা এখন দাবি করে যে তারা আমাদের ভাই, তারা 90,000 সৈন্য বাংলাদেশিদের সাথে যুদ্ধ করলো 9 মাস, নাকি 2,000 মাসে। তাহলে ওদের তো পেট্রোলের দামও ওঠে নাই, তাই না? ওরা যে ট্যাঙ্ক নিয়ে ঘোরাঘুরি করছে, সেই পেট্রোলের দামও কি উঠছে? এটা তো কম মরে গেলাম না আমরা। 90,000 মানুষ মিলে ওরা এত হেডমলা পাকিস্তানিরা মাত্র 2,000 মারছে। আর সাথে 2টা মহিলাকে শুধু রেপ করে গেছে, এক হচ্ছে পিনাকির মা আর এক হচ্ছে ইলিয়াসের মা, এই 2জন। আর তাছাড়া তো কোনো রেপও হয় নাই, আর কোনো ঘটনাও ঘটে নাই। তারপরেও দেখেন, পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করছে, ভারত তো আমাদের সাথে যুদ্ধ করে নাই। পারতো না এক শেখ মুজিবকে দিল্লিতেই গায়েব করে দিয়ে ভারতটা বাংলাদেশটা নিয়ে নিতে? পারতো তো। তাদের তো সেই সামর্থ্য ছিল, কারণ তারা পাকিস্তানিদেরকে করেছে, সারেন্ডার করায় অলরেডি করানো শেষ, চুক্তিও হয়ে গেছে, 16ই ডিসেম্বরও শেষ, তারা আত্মসমর্পণ করে গেছে পাকিস্তান, তখনই তো তারা দখল নিতে পারতো। তাহলে একটা মিথ্যা ন্যারেটিভ যে তৈরি করছে ভারত বিদ্বেষী, যে এটা পাকিস্তানের ন্যারেটিভ, যারা তাদের কাছে হেরে গেছে বলেই সেটা তারা এখন আবার ফেরত দিতে চায়। ভারত নিতে চাইলে 71 সালেই নিতে পারত। শেখ মুজিব যখন দিল্লিতে ইন্দিরার কাছে গেল, দিল্লিতেও তো তাকে আটক করতে পারতো, রেখে দিতে পারতো তো। তবে বাংলাদেশের আবার ভারতের শত্রুদের সাথে, সেনাবাহিনীর সাথে লড়তে হইতো বাংলাদেশিদের, বা লড়তো না সেটা পরের ইতিহাস। কিন্তু পারে নাই। এক শেখ মুজিবের সেই বলিষ্ঠ কণ্ঠস্বরের কাছে ইন্দিরা গান্ধীও নত হয়েছে, আত্মসমর্পণ করেছে। ফলে বাংলাদেশ একাই, শেখ মুজিব কিন্তু একাই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একমাত্র মানুষ যিনি হচ্ছে তা শুধু কণ্ঠস্বর দিয়ে ভারতকে সরিয়ে দিতে পেরেছে। যুদ্ধ করতে হয়নি, রক্তক্ষয় করতে হয়নি, সম্ভ্রমহানি হয়নি। তো এই বিষয়টা বাংলাদেশের মানুষের ভেবে দেখা উচিত। এই যে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 1 বছর তো জামায়াতের লোকজনই ক্ষমতায় আছে, কই একটা চুক্তিও তো বের করতে পারে নাই যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করিয়েছে। একটা চুক্তি বের করুক, দেখাক না। তাদেরই তো সব নথি, সব কিছু নিয়ে তো আর শেখ হাসিনা পালিয়ে যেতে পারে নাই, সব তো রেখেই গেছে। হ্যাঁ, তো তারা বের করে দিই। আমরা তো 71 সালে জন্ম না নিলেও 71 সালের আমরা তো পড়তে পারি, এখন তখন পড়তে না পারলে এখন তো পড়তে পারি। তারা আমাদেরকে দেখাক যে দেখেন বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য অলরেডি হয়ে গেছে। যে সমস্ত চুক্তি হয়েছে দেশ টু দেশ, কান্ট্রি টু কান্ট্রি হচ্ছে, গভর্নমেন্ট টু জি টু জি, মানে এটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হচ্ছে, লাভ লোকসানের হিসেব করে চুক্তি হয়েছে। তাহলে কিভাবে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হলো? বাংলাদেশ তো ইন্ডিপেন্ডেন্টলি, কই ভারতে বাংলাদেশের পাসপোর্টে কি কোথাও ভারত লেখা আছে? বাংলাদেশের মানচিত্রে কি কোথাও কোনো অংশে ভারত ঢুকানো আছে? না, নাই। তাহলে কেন রে ভাই, একটা বন্ধু রাষ্ট্রকে তুমি কেন শত্রু প্রমাণ করতে চাচ্ছ? তুমি যদি নিজেকে ভাই মনে করতে, পাকিস্তানকে যদি নিজের অংশ মনে করতো, অবিচ্ছেদ্য অংশ মনে করতো, তাহলে তুমি তোমার ভাই বোনের উপরে, তোমার মা বাবার উপরে, তোমার চাচা চাচির উপরে, দাদা দাদির উপরে কিভাবে তুমি গুলি চালাইলা? তোমার যদি আপনি মনে করতা, এতদিন পর আসছো তোমার জন্ম নিয়ে, হ্যাঁ, ভাগ নিতে আসছো, হ্যাঁ, দখল করতে আসছো, মনে করছো যে বঙ্গবন্ধু নাই, বাংলাদেশকে দখল করা খুব সহজ হয়ে যাবে। এক বঙ্গবন্ধু হচ্ছে লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, এটুকুন মাথায় রাখবা।
পাকিস্তানের কাছে সতর্ক করে বলে দিতে চাই, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, এটা মাথায় রাখতে হবে। 1971 সালে যত সহজে বাংলাদেশের মানুষকে তোমরা নির্যাতন, নিপীড়ন, খুন, হত্যা, জখম, ধর্ষণ করতে পেরেছো, 2025-এ এসে তোমাদের জন্য এটা শুধুই অলীক স্বপ্ন দোষে পরিণত হবে। এটা এর কোনো বিকল্প নাই। তখন 90,000 মিলিটারি নিয়ে এসে মাত্র 2,000 মারতে পারছো, এবার 90 লাখ নিয়ে আসো, 1,000ও মারতে পারবে না। আর বাংলাদেশের মানুষের সিনা এখন এতটাই স্ট্রং, মানুষের সাহস, মানুষের বুদ্ধি, মানুষের ঐক্য, এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেগুলাকে বিপদগামী করেছো না, এগুলো হচ্ছে যে বাংলাদেশের বীজ না, এগুলো তোমাদের বীজ, ভীরু কাপুরুষ। এই বীজ দিয়ে বাম্পার ফলন হবে না, এটা সাময়িক। এই সাময়িক, তাও আমাদের যে স্নেহবোধটা আছে না, বাচ্চাদের প্রতি এক ধরনের মায়া আছে না, আমরা ওই মায়াকে, ওই স্নেহকে প্রশ্রয় দিচ্ছি বলেই এই তোমাদের এই লেসপেন্সাররা একটু কথা বলতে পারছে। এটা ছাড়া বাংলাদেশের মানুষ এদেরকে গ্রহণ করেনি, গ্রহণ করবেও না। তোমরা বাংলাদেশ দখলের যে স্বপ্ন 71-এ দেখেছিলে না, ওই 71 কেন, আরও 171 সালের পরেও যদি তোমরা চিন্তা করো যে বাংলাদেশ তোমাদের অধীনস্থ হবে, সেই স্বপ্ন তোমাদের পূরণ হবে না। এই স্বপ্ন তোমাদের স্বপ্ন দোষে পরিণত হবে। এবং এবারে 2025-এর যে প্রতিশোধ তোমরা পাবা, রিটার্ন যেটা পাবা, ফেরত যেটা পাবা, সেটা তোমাদের আরও 171 বছর মনে রাখতে হবে। সাধারণ মানুষের জন্য আমি বলবো একটাই কথা, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।